আমন্ত্রণ জানাচ্ছি RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি সরকারের 1 মাস অর্জন ও চ্যালেঞ্জ। এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন আমার ডান পাশে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং সাথে আরও আছেন কামরুজ্জামান রতন MP, বিএনপির সংসদ সদস্য। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সাম্প্রতিকের আয়োজনে স্বাগত। আমি আলোচনায় চলে যেতে চাই এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। তাহলে আমরা দেখলাম যে সরকারের 1 মাস অর্জন এবং চ্যালেঞ্জগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বেশ গতিশীলতা আমরা লক্ষ্য করেছি 1 মাসের মধ্যেই, এবং বাংলাদেশের শাসন ব্যবস্থায় মোটামুটি আমরা বলতে পারি একটি গতিশীল সূচনাও। তবে বেশ কিছু বিষয় নিয়ে তো সমালোচনা আছে, বহু আলোচনা হয়েছে, সমালোচনা আছে। আসলে এই গতি ধরে রাখার চ্যালেঞ্জ বা সামনে আরও কি কি বড় পরীক্ষায় তারেক রহমানের সরকারকে পড়তে হতে পারে? ধন্যবাদ আপনাকে। এবং আমার সাথে আজকে যিনি আলোচক আছেন তিনি সরকারেরই একজন অংশ, এবং কামরুজ্জামান রতন ভাই, তার সাথে নির্বাচনের পর প্রথম দেখা হয়েছে, সেই কারণে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনিও তো আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত আমাদের জি জি। তো আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, আপনি জানেন যে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের অবসানের পর ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে মানুষের একটা প্রত্যাশা ছিল একটা জাতীয় নির্বাচন। এবং বহুদিন পর 2026 সালের 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আমি বলেছি যে বহুদিন পর বাংলাদেশের মানুষ তাদের যে একটা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পার্লামেন্টের জনপ্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ পেয়েছিল। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এই মুহূর্তে আমরা বলবো যে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা 2/3 মেজরিটি দিয়ে সরকার গঠনের একটা সুযোগ তারা করে দিয়েছে, এবং সেইভাবেই তারা গণরায়টি তারা দিয়েছে। এবং এই গণরায় প্রাপ্তির পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে ইতিমধ্যেই বিএনপি এবং তার সাথে শরিক দল যারা ছিল তাদের সমন্বয়ে একটা সরকার গঠিত হয়েছে। 17ই ফেব্রুয়ারি যে সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, আজকে হচ্ছে 19 মার্চ। এই সরকার ইতিমধ্যেই 1 মাস অতিক্রম করেছে, এবং এই 1 মাসের সরকারের কর্মকাণ্ড ইতিমধ্যেই বিচার বিশ্লেষণ হয়েছে। এবং আজকের আলোচনার বিষয়টাও কিন্তু এই 1 মাস এই সরকারের কার্যক্রম সম্পর্কে আমাদের একটা মূল্যায়ন, চ্যালেঞ্জ, এগুলো। আপনি দেখেন এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি দীর্ঘদিন পর তারা কিন্তু ক্ষমতায় এসেছে। 2006 সালের থেকে 26 এই দীর্ঘ একটা যাত্রা বিএনপির জন্য অত্যন্ত কষ্টকর একটা সময় ছিল। যদি ভুল না করে থাকে তাহলে 6ষ্ঠবারের মতো মনে হয় ক্ষমতায়। জি জি। যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সময় থেকে ধরি তাহলে সেই বিবেচনাটা আমরা যে তারা ক্ষমতায় এসেছে। এই যে বিএনপির একটা দীর্ঘদিন পর ক্ষমতায় আসা 6 থেকে আপনি যদি বিবেচনা করেন, এই যে জার্নিটা বিএনপির জন্য অত্যন্ত একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল। বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে মানে একবারে নিশ্চিহ্ন করার অনেক ধরনের অপচেষ্টা চলেছে, এবং সেই অপচেষ্টাটাকে অতিক্রম করে শেষ পর্যন্ত বিএনপি জনরায় নিয়ে আবার সরকার গঠন করতে পেরেছে। এখন দেখেন, যে কোনো জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের কতগুলো নির্বাচনী ইশতেহারে জনগণকে কতগুলো প্রতিশ্রুতি তারা দেন, এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে এই প্রতিশ্রুতিগুলো পরবর্তীতে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকাংশেই দেখি যে জনপ্রত্যাশার সাথে এই বাস্তবায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের মিল থাকে না। এইবার যখন বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার নিয়ে তারা নির্বাচনী পরিচালনা করছিল, সেই সময় নির্বাচনী প্রচারণায় তারা অনেকগুলো চমকপ্রদ বিষয় জনগণের সামনে যখন নিয়ে এসেছিল, এইগুলোর বাস্তবায়নের ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং জোট, সেগুলো থেকে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। যেমন ধরেন ফ্যামিলি কার্ড, এবং এর মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়নের প্রশ্ন, কৃষক কার্ডের প্রশ্ন ছিল, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের বিষয় ছিল। তারপরে দেশের ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দকে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যদের সম্মানী ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো এতগুলো ছিল, এবং এইগুলো চমকপ্রদ ছিল, এবং এইগুলো নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। আপনি এই 1 মাসের যদি এই সরকারের আপনি কর্মকাণ্ড দেখেন,
নির্বাচনী প্রতিশ্রুতির এই চমকপ্রদ কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য তারা কিন্তু পাইলট প্রকল্প হিসাবে ইতিমধ্যে এগুলো তারা গ্রহণ করেছেন এবং ফ্যামিলি কার্ড তারা পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্প হিসাবে সেখানে বাস্তবায়ন করেছে। উপকার ভোগীর সংখ্যা 37,000-এর বেশি, ইমাম মুয়াজ্জিনদের সেখানে দিয়েছে বা ধর্মীয় ব্যক্তি 4,000-এর বেশি ইতিমধ্যেই তাদেরকে সেই সম্মানী ভাতা হস্তান্তর করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদসহ মওকুফ সেটা বাস্তবায়ন করা হয়েছে। জনতুষ্টিমূলক কার্যক্রমে বিএনপি বেশ এগিয়ে রয়েছে, কিন্তু এগুলো আপনি এক মাসে কিন্তু নীতিগত বড় পরিবর্তন হবে না, সেটা লক্ষ্য করাও আসলে যাবে না। নীতিগত ডক্টর সিদ্দিকুর রহমান, আমি আসবো আপনার কাছে। তবে এই পর্যায়ে হচ্ছে কামরুজ্জামান রতন এমপি, আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু সামনে ঈদ, মানে আর একদিন পরেই হয়তো ঈদ, শনিবার ঈদ, এবং আপনারাও যারা মন্ত্রী এমপি আছেন আপনারাও যাবেন গ্রামের বাড়িতে ঈদ করতে, পরিবার পরিজন এবং এলাকার মানুষদের সাথে কথা বলতে, এবং সেদিক থেকে হিসাব করলে যদি আমি কালকে দুর্ঘটনার কথা বলি, যে সদরঘাটে যে দুর্ঘটনা ঘটলো এবং নিহত হলেন 2 জন, এবং সেই সাথে যে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিল এবং প্রায় 22 ঘন্টা পরে রেল যোগাযোগ চালু হয়েছে, আসলে এই দিক থেকে তো আগে থেকে প্রস্তুতি নেওয়া যেত বা প্রশাসনকে এই ব্যাপারে আরো একটু জোর দেয়া যায় কিনা সরকারের তরফ থেকে? আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমার সম্মানিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্দিকুর রহমান স্যার এবং সঞ্চালক হিসেবে সুরভিতরে আপনাকে ধন্যবাদের মধ্যে দিয়ে আজকের যে আলোচনাটা, রাত মানে দিন শেষে তো আমাদের পবিত্র ঈদুল ফিতর, একটা আনন্দ ঘন একটা পরিবেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে মানুষ আমরা এইভাবেই এই অনুষ্ঠানটা পরিচালনা করে থাকি। দেখেন, ঈদের পরে নয়, আমি এখন কিন্তু আমার সরাসরি আমার নির্বাচনী এলাকা থেকে আমি মুন্সিগঞ্জ গজার থেকে আমি আসলাম। মানুষের ভিতর যে কনসাসনেস এবং যে প্রশাসনের যে একটা মনিটরিং, আমাদের আজকে সকালবেলা ইরাকে একটা লোক আমাদের ইরানের ক্ষেপণাস্ত্রে একটা মারা গেছে, সেটা আমাদের আধারা ইউনিয়নে আমরা ওইখানে পুরো প্রশাসনকে আমরা পেলাম। তারপর এই যে হাইওয়েতে দেখেন, আমি যতটুকু আমি জানি এখানে মাওয়া থেকে আরম্ভ করে আমাদের মুন্সিগঞ্জের যে শেষ ইয়েতে সেটা পর্যন্ত আমরা দাউদকান্দি পর্যন্ত প্রতিটা হাইওয়েতে পেট্রোল পাম্পে প্রশাসনের যে তৎপরতা এবং আমাদের মানুষের যে আমরা প্রতিনিধি, এই আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে আমরা মানুষকে একটা সচেতন রেখেছি, সতর্ক করেছি। এখন ঈদের যে অবস্থায় এই যে ঘরমুখী মানুষ যেভাবে যাচ্ছে, আপনি দেখেন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হবে, আল্লাহ না করুক। আমাদের কাছে কি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সরকার রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটা কতটুকু আমরা কনসাসনেস আমাদের ভিতরে ছিল এবং এইটার তৎপরবর্তীতে আমাদের যে ব্যবস্থাপনাটা এবং এটার জন্য আমরা কতটুকু আমরা ব্যবস্থা নিয়েছি, সরকার কতটুকু এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, এইগুলোর প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেন, অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই তো হচ্ছে আমরা তাহলে কি আমরা জানতাম যে দুইটা সদরঘাটে যে অ্যাক্সিডেন্ট হলাম না সদরঘাটে যেটা আমরা দেখলাম যে দুইটা লঞ্চের যে মাঝামাঝিতে একটা বাবার ছেলের যে একটা হৃদয়বিদার ঘটনাটা, মানে আমাদের ওইখানে যে ব্যবস্থাপনার মধ্যে এবং ওইখানে লঞ্চ মালিক সমিতির লঞ্চ যারা চালায় এবং ওইখানে পুরো সদরঘাটের যে ব্যবস্থাপনার মধ্যে সরকার পুলিশ সবাই তো চেষ্টায় ছিল। তো আমি তো বললাম বলেছেন যে হচ্ছে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে, তো সার্বক্ষণিক তদারকির ভিতরে তো প্রশাসনের একটা বড় দায়িত্ব রয়েছে, প্রশাসনও তো এখানে অনেক গুরুত্বপূর্ণ। একেবারে আমাদের শুনেন পৃথিবীতে তাহলে কোথায়, এটা তো ধরেন লঞ্চ দুটা ফাঁকে একটা অ্যাক্সিডেন্টই, পৃথিবীর কোন যানবাহনে যান্ত্রিক বা যে কোনো ইয়ের কারণে অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু বলে কয়ে আসে না। এখানে ব্যাপার ছিল যে ওইখানে 2 লঞ্চের যদি কোনো ব্যাপার বলেন, 2 লঞ্চের যারা সারেং তাদের যদি কোনো ভুল ত্রুটির কারণে যদি এটা হয়ে থাকে, নিশ্চয়ই এখানে তো আপনার সাথে তদন্ত ব্যবস্থা হয়েছে এবং এর পাশে তো যাত্রীদের সচেতনতারও অভাব রয়েছে। আমি তো ধরেন আমার নিজের যে আমি একটা রাস্তা দিয়ে যাবো, রাস্তা ধরেন আমি পার হচ্ছি, আমি কিভাবে পার হচ্ছি, সেই জন্য কি আপনার রাস্তার ওই যে ড্রাইভার ছিল তাকে আপনি দোষারোপ করবেন? একদিকে হলো আমাদের সচেতনতা, আর যে অ্যাক্সিডেন্টের পরে ব্যবস্থাপনা যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা তদন্ত কমিটি ইতিমধ্যে হয়েছে এবং আপনি পরবর্তীতে যে আজকে যে সচেতনতার জায়গা থেকেই বলছি যে এখানে প্রশাসন আরো একটু জোর দিতে পারে কিনা। না, প্রশাসন আমি মনে করি যে যার জায়গা থেকে কিন্তু সচেষ্ট। আমার মনে হয় প্রশাসন তো আমাদেরকে নিয়ে প্রথম হলো আমাদের সচেতন হতে হবে এবং প্রশাসন যেন এইখানে কোনো রিল্যাক্স বা কোনো যেন গাফিলতি না করে, আমাদের সেই জিনিসটা কিন্তু আমাদের সমন্বয়ে থাকা লাগবে। এবং আমরা মনে করি দোষারোপ করে তো এই সমস্ত অ্যাক্সিডেন্ট ফেরানো যাবে না, যে যার জায়গা থেকে সচেতনতা সতর্ক থেকে এবং অ্যাক্সিডেন্ট আল্লাহ না করে যেটা হয়েছে এবং আজকে থেকে টিম নেমেছে এবং তারা মাইকিং করছে সব জায়গায় কিন্তু আমি দেখেছি স্যার এই যে ব্যবস্থাপনার মধ্যে আমি তো 2টা হাইওয়েজকে ব্যবহার করলাম, তো 2টাতে আমি দেখেছি পুলিশের তৎপরতা সেটা আমাদের দৃশ্যমান। কিন্তু তারপরে যেটা আজকে রেলওয়ে যেটা হয়েছে ওইখানে কিন্তু আপনি দেখেন
রেল মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলেছে, কিন্তু রেল মন্ত্রীর যে তাও পরবর্তীতে ওনার কি স্টেপগুলো, ওনার যে ব্যবস্থাপনাগুলো এবং সরকার কতটুকু কনসার্ন এবং সরকার কতটুকু এই ব্যাপারে যাত্রীদের সেবা দেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট পরবর্তীতে যা যা করছে, আমি মনে করি সরকার যদি এই ব্যাপারে গাফিলতি করে বা ওখানে যারা দায়িত্ব ছিল তাদের যদি গাফিলতি ওটা যদি তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, নিশ্চয়ই তার ব্যাপারে সরকার আন্তরিক এবং তাৎক্ষণিক এটার মানে আইনগতভাবে ব্যবস্থা নেবে। আমরা এটাই বলছি। কিন্তু গত কয়েক বছরের আলোকে কিন্তু একটি চিত্র এখনো বদলায়নি, সেটা হচ্ছে যে ঢাকা ছাড়তেই যে ভোগান্তিতে পড়ে বিশেষ করে গাবতলী, সায়দাবাদ, টঙ্গী এবং হচ্ছে হানি ফ্লাইওভারের সাথে যে জ্যামটা সৃষ্টি হয়, এবং বিশেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অটোরিকশাগুলো এখানে অনেক সময় ভিড় করে থাকে। আসলে এই ব্যাপারে প্রশাসন আসলে কি করতে পারে? আর না, যে অটোরিকশা যেগুলো আছে এখন কিন্তু ঢাকা শহরে অটোরিকশা, কারণ ঢাকা শহরে যা হয় আপনি দেখেন সবকিছুর মধ্যে একটা নীতিমালা, একটা সিস্টেম চালু করতে হবে এবং সিস্টেম যথাযথভাবে এগুলো মানছে কিনা এবং সরকার যারা না মানছে তাদেরকে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, আমি পুরো জিনিসটা মনিটরের মধ্যে আনতে হবে। যে যদি কেউ ভায়োলেট করে ওই ভায়োলেশনের জন্য তার একটা ব্যবস্থা থাকা লাগবে। আর আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা ভায়োলেট করতেছে আমি সঠিকভাবে কোনো বায়াসনেস বা আমি কোনো পক্ষপাতের মধ্যে এমন কিছু আমি করব না যে যারা অপরাধ করছে তাদেরকে, যারা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে আমি কোনো শিথিলতা দেখাচ্ছি। আমার মনে হয় মাত্র তো আমাদের আজকে 1 মাসের গভর্নমেন্ট, আপনি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখেছেন, উনি প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি কিন্তু সবগুলো জিনিস কিন্তু ওনার নলেজে আছে এবং কনসার্ন যে মিনিস্ট্রিগুলো সাথে সাথে উনি খবর নিয়ে যে এটা কেন হলো এবং এইটার পরবর্তীতে আমাদের প্রিকশন তো ছিল না বা প্রিকশন থাকার পর এটা কেন হলো, এই সার্বিক ব্যবস্থা নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এখানে কিন্তু সার্বিক মনিটর করছে। আমরা মনে হয় যে সরকারের আন্তরিকতাটা আপনারা দেখেন এবং আন্তরিকতার পরে ব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরাও জনপ্রতিনিধি হিসাবে আমরা কত অ্যাক্টিভলি আমরা কাজ করছি, সবকিছু সমন্বয়ে একটা ভালো কিছু অবশ্যই আমরা আশা করব। নিশ্চয়ই। কামরুজ্জামান রতন এমপি, ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে একটি বিরতি নিব, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক, RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে নিচ্ছে একটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে, এবং এ পর্যায়ে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে জানতে চাই যে এই যে স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ করা হলো, এটি নিয়ে আসলে আলোচনার থেকে সমালোচনায় বেশি আছে। যেরকম অনেকেই বলছেন যে শূন্যতা পূরণ নাকি এটি দখলের নতুন রাজনীতি। আসলে এখানে কি তাহলে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা বা নিরপেক্ষতা আসলে বজায় রাখা গেল কিনা? দেখুন, বাংলাদেশের রাজনীতির আমাদের একটা ঐতিহ্য বলেন বা একটা প্রথা বলেন সেগুলো আছে, এবং শুধু এটা বাংলাদেশে না, পৃথিবীর আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রেও যান সেইখানেও দেখবেন যে যখন ডেমোক্রেটরা ক্ষমতায় আসে, যদি এর আগে যখন রিপাবলিকানদের যদি প্রশাসন আছে তখন তারা এসে একেবারে পুরো প্রশাসনটাকে পরিবর্তন করেন, এবং এই পরিবর্তনের একটা লক্ষ্য হচ্ছে যে তারা কাজ করবেন এবং এই কাজটা এমন ব্যক্তিদের নিয়ে করবেন যাদের দ্বারা তাদের কাজটা সহজে করা যায়। এটা কিন্তু সব জায়গায়ই আছে, আমাদের বাংলাদেশেও এটা আছে। কিন্তু বাংলাদেশে আমাদের যেটি হয় সেটি হলো যে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা দলীয় অভিযোগ উত্থাপিত হয়। আপনি দেখেন সরকার কয়েকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করেছে এবং এই পরিবর্তন নিয়েও এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে, এবং যারা সমালোচনা করছেন যাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে 2-1 জন ছাড়া প্রত্যেকেরই কিন্তু রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছিল। হ্যাঁ, অ্যাফিলিয়েশন ছিল, এবং অ্যাফিলিয়েশনের সাথে আপনার রাজনৈতিক বলতে গেলে পেশাজীবী সংগঠনের সাথে তারা যুক্ত ছিলেন সেখানে। এখন এই যে দখল শব্দটির কথা বলা হচ্ছে যে এই প্রশাসক পরিবর্তনের বিষয়টি করে দখলের পরিবর্তন, এটি কিন্তু বাংলাদেশের একেবারে বিএনপি নতুন করেছে তা না, যারা এটা করেছে প্রত্যেকেই করে। বলা হচ্ছে যে দখলের নতুন রাজনীতি, না, নতুন রাজনীতি তো বটেই না, এটা অবশ্যই না, যে এটি আমাদের দেশে হয়েছে। এবং সরকার যখন স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি পরিচালনা করবেন সেখানে তারা চাইবেন যে এমন লোক তাদের থাকুক যাদের দ্বারা তাদের কাজগুলো, তাদের যে মানে প্রকল্পগুলো, পরিকল্পনাগুলো, এগুলো সহজে তারা বাস্তবায়ন করতে পারেন। তো সেই লক্ষ্য নিয়েই কিন্তু তারা এই কাজটি করেছেন, এবং আমি মনে করি যে বিএনপি আমাদের স্থানীয় সরকারের বিশেষ করে জেলা পরিষদেরও তো মানে আপনার চেয়ারম্যান যারা হন সেখানেও কিন্তু একটা মানে কি বলে নির্বাচনের ব্যবস্থা আছে। তো আমাদের একটু সরকার স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে আসলে এগুলো নির্বাচনের মধ্য দিয়ে ওইগুলো করা হবে, এবং এক ধরনের স্বচ্ছতার মধ্য দিয়ে এই বা জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে সেগুলো নিশ্চিত করা হবে, এটা আমরা প্রত্যাশা করি। আর এখন জি
এই পর্যায়ে আমি একটু কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে জানতে চাই যে সরকারের অন্যতম চ্যালেঞ্জ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আসলে আমরা বিগত সরকারের আমলেও দেখেছি, গত কয়েক বছর ধরে দেখছি যে দুর্নীতি নিয়ে কোনো সরকারই আসলে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তারেক রহমানের সরকার কি পারবে? মানুষ কিন্তু একটা পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তনের জন্য কিন্তু একটা ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগ বা শেখ মুজিবের যে সংগঠনটা, এটা দেশ থেকে বিতাড়িত হয় এবং রাজনীতিতে এই যে দৃশ্যমানে চলে যাওয়াটা, এটা তো আমরা ভিজিবল আমরা দেখছি। এর থেকে মনে করেন যে পরবর্তী আজকে আমাদের জাতীয়তাবাদী দলের সরকার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তার স্টেপসগুলো দেখেন, কথাবার্তাগুলো দেখেন, আজ পর্যন্ত উনি, আমি পার্লামেন্ট পার্টির মিটিংয়ে আমি যেটা শুনেছি ওনার মুখতে, উনি আমাদেরকে বলেছেন যেই কারণে একটা ফ্যাসিস্ট দেশ থেকে চলে যায়, যে কাজ করার কারণে, এবং ব্যাংক থেকে যারা এইভাবে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছে ওইগুলো যারা ভোগ করতে পারে না, এর থেকে কি আমাদের শিক্ষণীয় কি? আপনি দেখেন বাংলাদেশে ওই যে পরিবারটা এবং উনি যে দায়িত্বটা নিয়েছেন, ওনার বাবা মা ভাই চলে গিয়েছেন, এবং উনি কোন পরিস্থিতিতে বাংলাদেশে উনি দায়িত্বটা নিলেন। উনি দেখেন বাংলাদেশে আসার আগে ওনার সম্পর্কে এই যে বিরোধী দল তথাকথিত, ও তো ফেসিস্ট বলেছেই, তাদের কি ওনার এই আগমনীতে লাস্ট যেটুকু আগে তো ধরুন ওনাকে কোর্টে আইন করে ওনার সমস্ত প্রচার বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে উনি বাংলাদেশে আসতে পারবেন না, তারপর উনি মুস্তেকা দিয়ে গিয়েছেন, কত ধরনের কথা আমরা শুনলাম। তারপর সর্বোপরি কি হয়েছে, উনি দেশে ওনার পাসপোর্ট নেই, ওনার পাসপোর্ট আবার আসলে উনি আবার ফিরে যেতে পারবে না। এত কিছু এই অসত্য এবং মিথ্যাকে পদদলিত করে উনি বাংলাদেশের দায়িত্বভার নিয়েছেন এবং উনি জানেন এই বাংলাদেশের লাস্টের যে 24-এর গণঅভ্যুত্থানের যে অবস্থাটা, সব কিছু মানে এই সিচুয়েশনগুলো মেনে বুঝে, এবং এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসছে, এর থেকে আমি মনে করি আমাদেরও যদি অতীতে ভুল ত্রুটি থেকে থাকে, ভুলের থেকে শিক্ষা শুধু আমি বলছি না, যে আমাদের পরিশুদ্ধ অবস্থা রাষ্ট্র কিভাবে আমাদেরকে চালাতে হয়, গুড গভর্নেন্স কিভাবে তৈরি করতে হয়, এবং কিভাবে চালালে মানুষ খুশি থাকবে, এবং পরবর্তীতে 5 বছর পরে আমরা আবার কিভাবে যারা নির্বাচিত হব। আমি মনে করি ডে 1 থেকে 17ই ফেব্রুয়ারি থেকেই ধরুন আমরা যারা শপথ নিয়েছি, আমি মনে করি স্যার 17ই ফেব্রুয়ারি থেকে আমাদের ভাবা উচিত যে যারা ব্যক্তিগত ক্যান্ডিডেট, যে আমি 5 বছর পর আমি জনগণের কাছে আমার যেতে হবে, আবার তত্ত্বাবধায়ক হবে। এই চিন্তাটা যার ভিতরে থাকবে, সেটা আমার রাষ্ট্রের যে মহামান্য যে প্রধানমন্ত্রী, উনিও ওই চিন্তায় চিন্তিত না, ওই চিন্তাকে মাথায় রেখে উনি কাজ করছেন। এবং আমি একজন প্রতিনিধি হিসাবে আমি যদি এখন থেকে যদি ওই টার্গেট আমার না থাকে, আমি যদি বেমালুম আমার অতীতটাকে আমি ভুলে যাই, আমার ভুল থেকেও যদি আমার শিক্ষা না নিয়ে আমি যদি মানে গড্ডালিকে আমার গাটা ভাসিয়ে দিয়ে জনগণকে আমাকে 217 সিট আমাদেরকে দিয়েছে, একেবারে এইটার কারণেই আমি দাপট দেখে মানুষকে ইলিয়ে বিলিয়ে আমি মানুষকে ভুল করে 5 বছর পর আমি যেতে পারবো না, জানেন তো ভাবে আমাকে আবার নির্বাচন আমি বৈতরণী পার হবে, এই চিন্তাটা আমার মহামান্য প্রধানমন্ত্রী করছেন না। এবং আমাদেরকে এখন থেকে বলেছে আমি প্রতিটা কাজের কে কোথায় কি করছে ওনার, আমি আপনাকে স্যার আমি জবাবদিহি থাকতে হবে এবং না জবাবদিহি থাকতে হবে। আমি আবারও আসবো আপনার কাছে, একটু বিরতি নিয়ে আমি একটু বলে নিই, যেটা বলছিলাম, ওনার একটা নিজস্ব কিন্তু একটা মনিটরিং সেল ছিল স্যার জানে, আর এখন সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো ওনার হাতে। সুতরাং আমাদের বেমালুম ভুললে চলবে না যে ওনার সমস্ত কিছু আমি কি করছি, স্যার কি করছি, মনিটর করছে। সুতরাং ওইটার উপর আমাদের আমলনামার উপর আমাদের আগামী দিনে আমাদের কপালে কিন্তু রাজনীতিও নির্ভর করছে। বিরতির পর ফিরে এসে আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনাদের দুজনের সাথে কথা বলবো, তবে ফিরে আসছে একটি বিরতির পর। দর্শক, RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে নিচ্ছে একটি বিরতি। দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা চলে যাচ্ছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, বিশেষ করে বিএনপির মতো বড় দলের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বাস অর্জন করাটা এখনো কঠিন। মাত্র 1 মাস তো হয়েছে, কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক বছর ধরেই অস্থির রয়েছে। এক্ষেত্রে আসলে বিএনপির মতো বড় দল বা জামাতের কথাও যদি বলি, তারা আসলে কিভাবে কাজ করতে পারে জনমনে স্বস্তি অর্জনের জন্য? দেখুন, বাংলাদেশের বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের যে পরিবর্তিত বাস্তবতা, সেখানে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে যারা ব্যবহৃত হয়েছিল, তাদের প্রতি যে জন অসন্তোষ, সেই জন অসন্তোষজনিত কারণে তারা দীর্ঘদিন বলেছেন যে তারা একটা ট্রমার মধ্যে আছেন। এখন কিন্তু এই বক্তব্য আর হবে না। কিছু পুলিশ প্রশাসনে পরিবর্তন এসেছে, নতুন বাস্তবতা হয়েছে, রাজনৈতিক সরকার ক্ষমতা এসেছে।
আপনি মাঝখানে এই আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের অনেক ক্ষেত্রে সাফল্য আছে, কিন্তু মোটা দাগে যে ব্যর্থতার কথাটা সবাই বলেন সেটা হলো যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কোনো ডেভেলপ তারা করতে পারেন নাই। ফলে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে একটা নতুন সংস্কৃতি যুক্ত হয়েছে, অপসংস্কৃতি বলবো, মবুক্রেসি, এবং এর মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তাকে এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই সরকারের একটা অন্যতম লক্ষ্য এবং টার্গেট হচ্ছে যে মবুক্রেসি বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উন্নয়ন বন্ধ এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উন্নতির মধ্য দিয়ে মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা, এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই সরকারের কাজ করছে। আপনি দেখেন যে সরকারের 1 মাসের মধ্যে আমরা অন্ততপক্ষে মবুক্রেসির যে ধারাবাহিক আমাদের একটা আতঙ্কজনক অবস্থা হয়েছিল, এটা থেকে কিন্তু এক ধরনের আমরা মনে করব যে এটা কমেছে, এটা কমেছে। কিন্তু সার্বিক বিবেচনায় আমাদের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। এর ফলে আমরা এই সরকার ক্ষমতা গ্রহণের যে একটা, আপনি দেখবেন যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা, সেই ট্রানজিশনাল পিরিয়ডটায় পরিকল্পিতভাবেই হোক বা ইনসিডেন্টালি হোক আপনার ধর্ষণ, কিছু হত্যাকাণ্ডের মতো ঘটনা ইত্যাদি কিন্তু হয়েছে। তো আমরা সরকার এগুলো সিরিয়াসলি নিয়েছে বলেই আমরা বিশ্বাস করতে চাই এবং এটা নিতে হবে। আপনি দেখেন অর্থনীতির অনেক কঠিন মার পেয়েছে, আমি বুঝতেও চাইবো না, বুঝবো না। আমি দেখবো যে আমার খাবারটা ঠিকমতো আমি পাচ্ছি কিনা এবং আমি ঠিকমতো ঘুমাতে পারছি কিনা, আমার জীবনের নিরাপত্তাটা আছে কিনা। অতএব সরকারকে অন্য অনেক নীতি নির্ধারণী বিষয় নির্ধারণ করতে হবে, কাজ করতে হবে, কিন্তু একই সাথে মানুষের জনজীবনকে স্বাভাবিকভাবে যে স্পর্শ করে মানুষের জননিরাপত্তাহীনতার যে বিষয়গুলো আছে সেইগুলোর দিকে অধিক মনোসংযোগ করতে হবে। এবং এটা করতে হলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। এবং সেনাবাহিনী যে আমাদের মাঠে আছে, এটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেনাবাহিনী এই দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষার কাজের জন্য নয়, এই সেনাবাহিনীকে উইথড্র করার মতো একটা পরিস্থিতি এই সরকারকে তৈরি করতে হবে। কামরুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে বিএনপি আসলে বিশেষ করে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের আধিপত্য বলেন কিংবা অপকর্ম বলেন, এসবের প্রবণতা একসময় অনেক বেশি লক্ষ্য করা গেছে। আসলে এই বিস্তার অপকর্ম ও আধিপত্য বিস্তার রোধে সরকার আসলে কিভাবে কাজ করতে চায়? গ্রামের একটা কথা আছে, ঘর পোড়ার মধ্যে অনেকে আলু পোড়া দিতে চায়। দীর্ঘ ফেসিস্টের যে একটা যানজট, একটা গার্বেজের মধ্যে যেই স্তূপ আকার ছিল, এত কিছু ওইখানে কিন্তু তারা অনেক জায়গায়, যেমন আমাকে বঞ্চিত করে আমার একটা জায়গায় একটা দোকান দখল করে রেখেছিল। আমি আমার প্রাপ্তি আইনগতভাবে যখন আমি আমার দায়িত্বটা আমি বুঝে নিয়েছি, ওইটাকে যদি আপনি দখল বলেন, ওই জায়গাটা আমি একটু দ্বিমত পোষণ করব। তারপরে দেখেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর থেকেই দৃশ্যমান না, আপনি দেখেন তো কোথাও কোনো উল্লেখযোগ্য কেউ, কোনো নেতাকর্মীরা কোনো ধরনের এই ধরনের অকারাংশে যেটা জবরদখল হতে পারে এবং যেটা আইনের বাইরে গিয়ে কোনো ব্যত্যয় ঘটিয়ে কেউ কোনো কিছু করেছে কিনা। দেখেন 17 বছরের একটা ছিল, আমার বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং অভিভাবকহীন একটা পরিবেশের মধ্যে যদি কিছু হয়েও থাকে, আমি মনে করি এটাকে লাগাম টেনে ধরা হয়েছে এবং ভবিষ্যতে এটার আরও আপনারা উৎকৃষ্ট একটা জায়গায় বিএনপি ইনশাল্লাহ এই তারেক রহমানের নেতৃত্বে, এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা ভিজিবলি একটা মানে দৃশ্যমান একটা পরিবর্তন আপনারা অবশ্যই দেখতে পাবেন। সুতরাং 1 মাসের যে সরকার, এই সরকারের মধ্যে এখন মূল্যায়ন, হ্যাঁ আলোচনার মধ্যে থাকবো, কিন্তু একেবারে 1 মাসের মধ্যে দিয়ে এই গভর্নমেন্টের টোটাল যে ইচ্ছা শক্তিটা বা আমার কোন নেচারে দেশটা উনি চালাবেন এবং কাউকে ছাড় দিবেন, কোন অন্যায়কে প্রশ্রয় দেবেন কিনা, আমার মনে হয় এই মন্তব্যটা এখনই আমরা করলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপর একটু অবিচার করা হবে। নিশ্চয়ই গতিশীলতা যে শুরু হয়েছে সেটি আসলে ধারাবাহিকতা বজায় রাখুক, এটাই আমাদের সবার প্রত্যাশা। আসলে অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন এমপি এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান দুজনকে আজকে আমাদের দেশ সাম্প্রতিক সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।